সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছে আমি নাজমুস সালেহি। শপথ নিয়েছেন নতুন নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও ইসি গঠনের পর নতুন কমিশনে আস্থা রাখতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে এই কমিশন ফ্যাসিবাদ আমলের আইনে গঠন হয়েছে বলে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। এসব নিয়েই আমাদের আজকের সম্পাদকীয় বিতর্ক, ইসি বিতর্ক। আর এগুলো নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন মনিরা খান, প্রেসিডেন্ট ফেমা, এবং তার সঙ্গে সহ আলোচক হিসেবে যুক্ত থাকবেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি আসলে নিশ্চয়ই আমরা তার কথাও এই আলোচনায় শুনবো। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনার শুরুতে আমরা জানিয়ে দিব এখনকার প্রধান শিরোনামগুলো। নতুন নির্বাচন কমিশনের পথ চলা শুরু। বিশ্বাসযোগ্য ভোটের প্রতিশ্রুতি, প্রত্যাশা পূরণে কাজ করার আশা বিএনপির। সংস্কারের আগেই নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে অন্তর্বর্তী সরকার। 5 বিসিএসে নিয়োগ পাবেন 18,000-এরও বেশি, জানালেন জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়সীমা। এবং আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা এখনই চলে যেতে চাই আমাদের আজকের নির্ধারিত বিষয়ের মূল আলোচনায়। আমরা শুরুতেই মনিরা আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাতীয় নাগরিক কমিটি তারা যেটি আসলে বলছে যে 2022 সালের যে নির্বাচন কমিশন গঠন বা নিয়োগ প্রক্রিয়ার যে আইন, সেটি দিয়ে আসলে হয়েছে এই নিয়োগ। সংস্কারের আগেই এই ধরনের পূর্ববর্তী আইন দিয়ে করার কারণে তারা সেটাকে আসলে প্রত্যাখ্যান করছে। এটা কতটা যুক্তিযুক্ত, আপনি কি মনে করেন? আমি মনে করি যে যুক্তির বিপক্ষেও বলার আছে, যুক্তির বিপক্ষেও বলার আছে। তো আমি নিজেই বলেছি অন্য জায়গায় যে আমরা যখন সংস্কারের একটা কমিশন হয়েছে সংস্কারের জন্য, এবং তারা যখন চিন্তা ভাবনা করে এবং সুপারিশমালা তৈরি করছে, তখন কেন তড়িঘড়ি করে আমাদের উপরে আবার পুরনো নিয়মেই সার্চ কমিটি করা, পুরনো নিয়মেই আবার একটা নির্বাচন কমিশন গঠন করা হলো। এবং গতবারও যে ট্রান্সপারেন্সিটা ছিল, আমি অনেকবার বলেছি যে নির্বাচনের প্রথম সার্চ কমিটি থেকে শুরু করে যেভাবে এটা গঠিত হয়, সেটাই যদি একটু বিতর্ক থাকে তাহলে সমস্ত নির্বাচনটাই বিতর্কিত হয়ে যেতে পারে। এটা এমন নয় যে অনেকের অনেক মত থাকবে না। এখানে কেউ এটাকে সমর্থন করতে পারে, কেউ এটাকে মতভেদ বিরোধ করতে পারে, বিরোধীর কথা বলতে পারে। কিন্তু কথা হচ্ছে যে সব কিছু যুক্তির ভেতরে থাকতে হবে। এখন নির্বাচন কমিশন যারা সংস্কার বিধিমালাগুলি সংস্কার করার জন্য যারা সুপারিশমালাগুলি দিবে, তাদের জন্য আমরা যদি অপেক্ষা করতাম, যদি 15 দিনও অপেক্ষা করা যেত, তাহলে আর 15 দিনের জন্য জাতি আবার যদি আরেকটা কথাই আমি বলি যে নির্বাচন কমিশন যে সরকার গঠন করলো, এখন সবাই তো যেমন বিএনপি দেখেন এত দ্রুত একটা করবার কথা বলছে, অনেক রাজনৈতিক দলই বলছে যত দূর সম্ভব তারা যদি একটা আভাস দিতে চায় যে আমরা নির্বাচনী, যেমন তারা বলেছে নির্বাচনী ট্রেন চলা শুরু করলো, এই যে একটা আশ্বস্ত করবার জন্য জনগণকে যে একটা প্রচেষ্টা, সেটাও আমি একেবারেই উড়িয়ে দিতে পারি না যে তারা এটা করে নির্বাচনের যে শুরু হলো সেটা মানুষের ভেতরে। ঠিক আছে, আমরা সে আলোচনা আবার যাবো, কিন্তু যদি একটু বলতেন যে এই পুরানো আইনে যদি কমিশন নিয়োগ হয় সেক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়, আইনের দুর্বলতা যদি বলতেন যে কেন আসলে এটা বিতর্ক। না, আমি বলি প্রথম কথা হচ্ছে ট্রান্সপারেন্সি। এখন কিভাবে
ট্রান্সপারেন্সিটা প্রথম থেকে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের যদি না থাকে তাহলে কিন্তু আস্থাটা আসবে না। এই ট্রান্সপারেন্সিটা কিন্তু থাকলো না। কিভাবে সার্চ কমিটিটা গঠিত হলো, আমরা অনেকবার বলেছি, যদি আমি পৃথিবীর অনেক দেশে এই যে এএমবি মানে ইলেকশন ম্যানেজমেন্ট বডি গঠন করবার প্রক্রিয়া নিয়ে আমরা অনেক রকম আলোচনা করেছি। সেখানে একটা কথা বলা হয়েছে যে এই গঠন করবার প্রক্রিয়াটা অসম্ভবভাবে ট্রান্সপারেন্ট হতে হবে। আমি যদি অনলাইনে ইনভাইটেশন নিতাম, জনগণেরই নিতাম, হাজার হাজার লোকে নাম আসতো, তার ভেতর থেকে যদি একটু বেছে টেছে যদি নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন করা হতো, কি এমন হতো? কিন্তু এমন কিছু এখন হতো যেটা না। হলো সেটা নিয়ে এখন যখন যদি একটু এটা বলেন হয়ে আসলে গেছে, কেমন হলো? এখন যখন হয়ে গেছে, আমি মনে করি যে ওটার পরে আমি আশা করছিলাম যে নির্বাচন কমিশন গঠন করার সময় আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া দরকার ছিল। যেমন অনেকের নাম দেওয়া ছিল, এমনকি আমরা 10 জনের নামটাও ভালো করে জানলাম না যে 10 জন যে নামটা গেছে সেই 10 জন কারা ছিল এবং তাদের থেকে 5 জন কিভাবে বেছে নেওয়া হলো। আমরা কিন্তু সেই ইয়েতে অন্ধকারেই থেকে গেলাম, ট্রান্সপারেন্ট হলো না। আমি এটা বুঝলাম না যে এই 5 জনের ভেতরে আমার একটা মতামত থাকতে পারতো যে সব কয়টা সচিবকে নেওয়া হলো, কেন সুশীল সমাজের কাউকে নেওয়া যায়নি, কেন টিচারদের কারো কাছ থেকে নেওয়া যায়নি, আগের ফরম্যাট একই রকম চলবে। অনেক রকম একই পদ্ধতিতে শুধু সচিবদের দিয়ে কিংবা একই পদ্ধতি থেকে একজন আর্মির থেকে লোক নিয়ে একই পদ্ধতিতে করার অন্যরকম ভাবেও তো করা যেত। তাহলে তো আমাদের মনে হতো যে কমিশন যারা এটা গঠন করেছে তারা একটু অন্যরকম ভাবেও চিন্তা করেছে। কিন্তু এত দ্রুত হওয়ার পেছনে কারণ কি হতে পারে আপনার, মানে কি মনে করছেন? আমি মনে করি রাজনৈতিক দলগুলিকে একটা আস্থা, তাদের আস্থায় আসার জন্য তারা যেমন বলছে যে দ্রুত করো অতি দ্রুত করো, মানে সেইখানে আস্থা দেওয়ার জন্য, জনগণকে একটা আস্থার জন্য না, আমরা নির্বাচনটা খুব তাড়াতাড়ি করে করতে চাই, আমরা দেরি করতে চাই না, সেই জন্য হয়তো তারা করেছে। এটা আমার ভাই, বিশ্বাস। রাজনৈতিক দলগুলোর তাড়াহুড়োর কারণে আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হলো সংস্কার, তার সেই সংস্কার কমিশনের কোনো প্রস্তাব আসলে আমরা দেখলাম না, বা তাদের কোনো কিছু এই নিয়োগ প্রক্রিয়ার যে আইন সেটা নিয়ে তাদের কি মতামত না জানার আগেই আসলে শপথ নিয়ে ফেলেছে। রাজনৈতিক দলগুলোর তাড়াহুড়া বলছেন আপা, যদি একটু বলতেন। না, আমি এখানে আপাকে আমি সালাম জানাই, ধন্যবাদ। উনি আমাদের সিনিয়র, সুতরাং এবং উনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছেন। ওনার অভিজ্ঞতা আমাদের জন্য খুবই মূল্যবান, সেগুলো আমাদের সবসময় বিবেচনা রাখা দরকার। আমি আপনার এই সংশ্লিষ্ট আলোচনায় 4-5টা পয়েন্ট ছোট ছোট করে বলি, প্রথমে শেষটা দিয়েই করি। এইটা আমার কাছে মনে হয়, যদি বলেন যে দ্রুততার সাথে করাটা কি, আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো বা এখানে বলা যায় প্রায় সবাই, 2-1 বাদে, আমরা যেটা আমাদের ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়ে গেছে, তা সেইটাকে আরও দৃশ্যমানটা করার জন্যই এই কাজটা হয়েছে। এটা অনস্বীকার্য, এটাই হচ্ছে প্রথম পয়েন্ট আর কি, সেটা আমি মনে করি। এবার আসি সার্চ কমিটি গঠন এবং অন্যান্য বিষয় নিয়ে। দেখেন, প্রথম কোশ্চেন আপনি এখানে করলেন যে একটা নির্বাচন ব্যবস্থার সংস্কার যে কমিটি করেছে তারা এটা করলে যদি করতে পারতো। এবার আমি একটা অঙ্কের হিসাব মিলাই। আমাদের এই সরকার তাদেরকে প্রথম বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে প্রস্তাব দেবেন, পরে কিন্তু বলছেন নানা কারণে এটা আরও 1 মাস দীর্ঘায়িত হইতে পারে। তার মানে জানুয়ারিতে এটা শেষ হওয়ার পরে এই উপদেষ্টা মণ্ডলী তারা রাজনৈতিক দলের সাথে কথা বলে সুনির্দিষ্ট করবেন। তাহলে এটা কিন্তু দিল্লি দুরস্ত, তাহলে কত সময় লাগবে এটা জানা নেই। তাইলে আপনি প্রথম একটা কোশ্চেন ছিল তত সময়ের জন্যে আপনি নির্বাচন কমিশন গঠনটা বাদ দেবেন কিনা। এ ব্যাপারে আমার কংক্রিট পজিশন, যদি এটা দেওয়ার জায়গা হতো, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি যেটা করতে হবে রাজনৈতিক দল অন্যদের সাথে আস্থা নিয়ে করেন, তাহলে এটা আলোচনা করেই কিন্তু ঠিক করা যেত। তারা তা করেননি, তখন তাহলে অন্য প্রশ্ন যাচ্ছে না করলে। এবার আসি, আসলেই নির্বাচন কমিশন গঠন করার জন্যে সার্চ কমিটি গঠন তো আমার সংবিধানের বাধ্যবাধকতা। এমন কি বলি, ধরে নেন ওই যে জানুয়ারির পরে আলোচনা করে আমরা ফেব্রুয়ারি মার্চে হয়তো যদি ঠিকও করতাম। ভাই, আমরা আলোচনা কন্টিনিউ করবো আপনার সঙ্গে, তার আগে আমাদের একজন অতিথি আসলে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত সামান্তা, আপনি একটু পরে হলে এসছেন, আমরা আপনাকে আজকের শোতে স্বাগত জানাচ্ছি। প্রিন্স ভাই, যে জায়গায় আপনি ছিলেন। হ্যাঁ, যা বলছিলাম যে আমি বোঝার জন্য বলি যে ধরুন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আলোচনা করে ঠিক করলাম যে সার্চ কমিটি গঠনটা পাল্টায় দেবো, অন্য পাল্টায় দেবো, তাহলে কিন্তু আপনার সংবিধান মানে সংশোধন করতে হতো সংবিধান, কিন্তু সংবিধানের পার্ট। সুতরাং আমার বিবেচনায়, আপনি অন্য আলোচনা আমি কিন্তু নাকচ করছি না, আপনি সংবিধানের পার্ট যদি আপনি কি বলে সংবিধানটাকে রিরাইট করে মানে সংশোধন করতে চান, তাহলে কিন্তু আপনি করতে পারতেন কিনা এটা বড় প্রশ্ন রয়ে গেছে। আইনবিদরা
বলতে পারবে। সেক্ষেত্রে একটু সময়ের ব্যাপার ছিল। হ্যাঁ, অনেক সময়ের না, ব্যাপার। আমি একটা তাই হ্যাঁ। যদি হয় সার্চ কমিটিতে কাদের আমি নেওয়া আসছি, হবে আমি আসছি, ট্রান্সপারেন্ট করতে তো বাধা ছিল। আমি আসছি, আমি সেই প্রশ্ন আসবো লিপা, আমি সেই প্রশ্ন আসবো। তাহলে আমি প্রথম আমার পয়েন্টগুলো আমি খুব কংক্রিট বলছি। তাহলে সার্চ কমিটি গঠন সেটা পর্যন্ত আমার বিবেচনায় না বলার কারণ নাই। আমি বললাম যে যদি আমি অত সময় সংবিধান সংশোধন না করতে পারি। এবার থার্ড প্রশ্ন, এটা কারেক্ট, আমি ওনার সাথে একমত যে ওইখান থেকে যে নামগুলো গেল, যেভাবে দেয়া হলো, এখানে কিন্তু আমার জানা মতে সব পলিটিক্যাল পার্টি অংশ নিয়েছে। আমি জানি না জাতীয় নাগরিক কমিটি অংশ নিয়েছে কিনা, বন্যরা নিয়েছে কিনা। পত্রিকায় দেখলাম ইন্ডিভিজুয়াল এটা নাকি 300-র উপরে নাম গেছে। কিন্তু এটা খেয়াল করবেন, 1900 আমরা অনেক দিন ধরে যে কাজ করছিলাম যে নির্বাচন কমিশনে যাদেরকে নাম আসবে তার অনেকগুলো রিকমেন্ডেশন। একটা ছিল উনি একটু যেটা করে বলছেন যে কিছু নাম আপনারা বাছাই করে উন্মুক্ত করে দেন সবার সামনে। ওই যেটা স্বচ্ছতার কথা, উন্মুক্ত করলে কিন্তু আমরা বাছাইয়ের সুযোগ পেতাম। সেইটা কিন্তু হয় নাই। ওই পয়েন্টে আমি যে ওইটা তড়িঘড়ি মানে 15 দিন একটা বার আছে, ঠিকই আছে। 15 দিন যে দিলেন, 15 দিনের মধ্যে তারা নাম দেবেন, কিন্তু নাম তো 10টা দিছেন। এইটাকে আমি জানি না, যে আমার ধারণা এটা সংশোধন করলে কোনো অসুবিধা ছিল না হয়তো বা আমার বিবেচনায়, যে 10 জনের জায়গায় আরেকটু বেশি নাম ট্রান্সপারেন্ট করতেন। আমরা কিন্তু যেমন ধরেন যারা নির্বাচিত হয়েছে সংস্কার কমিশনের তো কথা আমি কমিশনের আলোচনা কিন্তু করিনি। কমিশনের আলোচনাটা আপনি বাদ রেখে দেন। জি। আমি বললাম সংস্কার তারা তো কমিটি আপত্তি করলে করেনি, তারা আরো রাখতো দূরের, হয়তো দিল্লি দূরস্থ, কিন্তু এই আলোচনা কিন্তু আগেই হয়ে আসছে। এইটুক করা যেত, সংস্কার কমিটির আলোচনা বাদ দিয়েও আপনি কাদের নাম আনছে এটা কিন্তু উন্মুক্ত করা যেত। উন্মুক্ত করলে আপনি কিন্তু তখন অনেকগুলো মত পেতেন। এই মতগুলো দিলেই তখন হয়তোবা যাচাই বাছাই প্রশ্নে যে আপনি আরো ভালো করতে পারতেন। কারণ আমাদের তো চিন্তা করতে হবে কত ভালো করতে পারি। হ্যাঁ, কম হতো সেই দ্রুততার সঙ্গে যে নিয়োগ দেওয়া হলো সেটা ঠিক আছে, কিন্তু এই দ্রুততার সঙ্গে নিয়োগ দেওয়ার কারণ মানে দিলেই কি আসলে ভোটের পরিবেশ তৈরি হয়ে না যাবে? না, সেটা অন্য আলোচনা। আমি ওর মধ্যে এটা একটার মধ্যে আরেকটা না ঢোকা ভালো। আমি আগেই বলেছি রাজনীতি। তা আমি বলতে চাইছি জোনারা যেটা করলেন এইটা আরো স্বচ্ছর সাথে করা দরকার ছিল। আমি আবার রিপিট করছি, এটা কিন্তু শুধু এখনকার না, আমরা কিন্তু অনেক বছর ধরে নির্বাচন সংস্কারের যে আলোচনাগুলো করছি, নির্বাচন কমিশনের এই ব্যাপারে কিন্তু ঐক্যবদ্ধ আমাদের প্রস্তাবনাও ছিল যে এটা ট্রান্সপারেন্ট করা। আমিও আশা করেছিলাম যে হয়তোবা যাদের নাম আসবে তার কিছু নাম, হয়তো 300 না, কিছু নাম, এটা আমি ধারণা করেছিলাম ওনারা ঠিক করবে, আমাদের পরামর্শ দিতাম, তারা উন্মুক্ত করতেন। আমরা জানতে পারলে হয়তো বলতে পারতাম যে আপনি এক্স ওয়াইয়ের নামটা এখানে দেখলাম তিনি এই, অবশ্য বললেই সব হয়ে যাইতো তা না, পক্ষে বললে বিপক্ষে হলে আরো আপনি এখানে তো ব্যাপারটা আরো স্বচ্ছ হইতো। সেইটা প্রয়োজন ছিল। কিন্তু শেষ কথা হচ্ছে যে দেখলাম যে একেবারে শপথ গ্রহণ যখন হয়ে গেছে, আমি জানি না নাগরিক কমিটির মুখপাত্র আছেন, সুতরাং তারা বলতে পারবেন যে একেবারেই আগে থেকে এই ধরনের শব্দ অন্ততপক্ষে আমার কানে আসে নাই। কিন্তু আজকে তাদের প্রেস কনফারেন্স পুরোটা দেখি নাই, কতটুকু আমরা দেখলাম তার বক্তব্য আসলে জানবো। সামান্তা শারমিন যদি একটু বলতেন যে এই যে নির্বাচন কমিশন নিয়োগ, সেটার যে বিষয় কি আপনাদের সঙ্গে কোনো আলোচনা কোথাও কি কিছু হয়েছে? নির্বাচন কমিশনের নিয়োগ এই মুহূর্তে পলিটিক্যাল যে অবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এটা কতটুকু প্রাসঙ্গিক এটা আমরা বারবারই প্রশ্ন করে আসছি। এবং কমিশনের এখানে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেটার একটা প্রস্তাবনা আসার কথা, একটা নির্বাচন সংস্কার কমিশনও গঠন করা হয়েছে, একটা সংবিধান সংস্কার, এই যে কমিশনগুলো হয়েছে এগুলোর আসলে মিনিং কি দাঁড়ায় তাহলে কি এই সংস্কার কমিশনগুলোকে আমরা পাত্তা দিচ্ছি না? তো আমরা আমাদের যেটা প্রিন্স ভাই প্রশ্ন করলেন যে আমরা পেয়েছি কিনা, আমাদের কাছে লেটার এসেছিল, কিন্তু আমাদের নাম প্রস্তাবের যে লেটার সেটা এসেছিল, কিন্তু আমরা আসলে এটাতে কোনো রেসপন্স করিনি। উই আর ভেরি ফিউরিয়াস অ্যাবাউট দিস সিচুয়েশন। এবং এই যে নাম চাওয়া হচ্ছে এটাই অলরেডি, এবং আমরা এটা এভাবেও আমরা বলতে চাইনি, কারণ আমরা ভেবেছিলাম যে পলিটিক্যাল সিনারিওটা আসলে আন্দাজ করতে পারবেন, এবং এই মুহূর্তে সংস্কার প্রস্তাবনা ছাড়া একটা নতুন কমিশনার নিয়োগ করা এবং অন্যান্য কমিশনার নিয়োগ করা, এইটার প্রক্রিয়া চালু করা, এটা যে একটা বাংলাদেশের এইখানে অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, এটাকে কি পরিমাণ হ্যাম্পার করে, কি পরিমাণ অ্যানাইলেট করে, এটা যদি বোঝার সক্ষমতা আমাদের এখানকার এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী যারা আছেন তারা যদি বুঝতে না পারেন, এটা আমাদের জন্য আমরা মনে করছি গণঅভ্যুত্থানকে এখানে প্রশ্নবিদ্ধ করা শামিল হচ্ছে। মনিরা আপা আমাদেরকে একটু বলেছেন যে আইনে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হলো, সেই আইনের ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। আপনারা এই আইনের কারণে মূলত প্রত্যাখ্যান করছেন, আইনের দুর্বলতাটা আসলে কি? মানে এই আইন দিয়ে যদি কোনো কমিশন গঠন হয় বা নিয়োগ হয়, তাহলে কি তারা এই আইনের কাঠামোতে থেকে কি, বা এই আইনে নিয়োগ পাওয়ার কারণে কি তারা কাজ করতে অক্ষম বা পারবে না? জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা 3টা নির্বাচনকে আমরা বলেছি যে অবৈধ ঘোষণা করতে হবে, 2014, 18 এবং 2024। 2024-এর নির্বাচনের পরে আমাদের প্রত্যেকের মানসিক অবস্থা যদি আমরা মনে করি, তাহলে আমরা সবাই আসলে ডিজাস্টার একটা পরিস্থিতিতে ছিলাম। আমরা খুবই
হতাশ ছিলাম এবং এই বাংলাদেশকে আমরা কিভাবে উদ্ধার করবো এটার পথ আমরা খুঁজে পাচ্ছিলাম না। যদিও বা আমাদের অনেকেরই, আমাদের এই টেবিলে বলেন এবং বাংলাদেশের রাজনৈতিক সিনারিওতে অভ্যুত্থানকারী শক্তি অনেকেই আসলে অনেক বছর ধরে চেষ্টা করে আসছেন, কিন্তু আমরা দেখতে পাই যে 2022 সাল, এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে সালটা। 2022 সালের যেই নির্বাচনী সংস্কার যে মানে আইন নীতিমালা, যেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং অন্যান্য কমিশনার নিয়োগ যে আইন, এটা তো 2022 সালের। দিস ইজ ফ্রেশ মেমোরি, এবং এমন না যে এটা হচ্ছে অনেকদিন আগের একটা আইন এবং তখনও বাংলাদেশের মানুষ শিওর ছিল না যে এটা স্বৈরাচারী সরকার কি না। আমরা সবাই শিওর ছিলাম 2022 সালে যে এটা একটা স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা মাস্ট গো। কিন্তু 2022 সালের একটা আইন দিয়ে আমরা হচ্ছে এখন আমাদের নতুন বাংলাদেশের একটা সংস্কার কমিশন এবং নতুন কমিশনের নিয়োগ করা। কিন্তু সেইখানে প্রিন্স ভাই একটা প্রশ্ন তুলেছেন, সেটা যে সংবিধান, এটাও তো আপনার সংস্কার করার দরকার আছে। এইটা আসলে সেটার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে কিনা বা করতে পারবে কিনা এক্সিস্টিং সংবিধানের অধীনে এই আইনটা, সেটা নিয়ে তিনি আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে আমাদের কিছু রাজনৈতিক পক্ষ এবং সংগঠন তারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছেন। আমরা মনে করি যে বাংলাদেশের মানে আপকামিং যে ইলেকশনটা আসছে, সেই ইলেকশনটা আসলে ঈদের মতো খুশি হওয়া উচিত এবং এই ইলেকশনে সবাই পার্টিসিপেট করবে খুবই আনন্দ করে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু অভ্যুত্থানকারী শক্তি সবাই কি আসলে এটার সাথে একমত যে আমাদের দ্রুততম সময়ে কোনো ধরনের সংস্কার না করে দ্রুততম সময়ে ইলেকশন প্রয়োজন এবং সংস্কার করবে হচ্ছে একমাত্র নির্বাচিত সরকার? নির্বাচিত, এটা কি রক্তধারা নির্বাচিত কোনো সরকার নয়? আমরা কি আমাদের 2000-এর মতো প্রায় 2000 শহীদের উপর দিয়ে কি এটা নির্বাচন বলবো না আমরা? তাইলে এই জায়গাগুলোতে আমাদের আসলে এথিক্যালি আমাদের প্রশ্ন করতে হবে নিজেদেরকে যে অভ্যুত্থানকারী শক্তি এই মুহূর্তে বিভক্ত হতে চায় কিনা নির্বাচন প্রসঙ্গে। আর বাকি যেটা বলেছেন যে আপনার অ্যাডিশনাল কোশ্চেনটা ছিল যে এই সংবিধানের সাথে, সংবিধান এই মুহূর্তে এনাইলেট, সংবিধান আসলে কার্যকর নয়। পিপলস উইল দিয়ে, পিপলস উইল দিয়ে আমরা এখন পরিচালিত হচ্ছে এবং আমাদের যে সোশ্যাল কনস্ট্রাক্ট এবং কন্ডাক্ট আছে সেটা দিয়ে আমরা পরিচালিত হচ্ছি। বাংলাদেশে আমরা মনে করছি না যে বাংলাদেশের পিপল কোনো ধরনের হচ্ছে এমন কোনো আইন দিয়ে তাকে বেঁধে রাখতে হবে এবং সাংবিধানিক আইন দিয়ে তাকে বেঁধে রাখতে হবে যে তাকে কি করতে হবে সঠিক ডিসিশন নেওয়ার জন্য, সেটা সাংবিধানিক আইন দিয়ে পরিচালিত হয় না। সংবিধান আমাদের এখন পিপলস উইলের মাধ্যমে নতুন করে তৈরি করার একটা প্রক্রিয়া শুরু করা উচিত। কারণ আমরা মনে করি যে এখানে 71-এর যেই সেটেলমেন্ট ছিল, আমাদের 90-এর যেটা সেটেলমেন্ট ছিল, এই পলিটিক্যাল সেটেলমেন্টগুলো ইজ নো মোর। এখন আমাদেরকে নতুন সেটেলমেন্টের দিকে আগাতে হবে। ওয়ার ইজ 24 সেটেলমেন্ট? আমরা জিজ্ঞেস করতে চাই, আমরা তো অভ্যুত্থানটা করেছি এবং আমরা তো সবাই মিলেই করেছি, তাহলে 24 সেটেলমেন্ট কি? এই যে আমাদের পলিটিক্যাল অ্যাকশনটা, এটার মিনিংটা কি? আপনি বলছেন যে সংবিধানে আসলে এই মুহূর্তে অকার্যকর, কিন্তু তার আলোকে অনেক কিছু চলছে, বাট সেটা হচ্ছে ভিন্ন আলোচনা, যে কারণে আমরা সেদিকে না যাই। একটু মনির আপা, আপনার কাছে একটু ফিরতে চাই। যদি এই যে বিতর্ক, এই বিতর্কের উপর দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে একটা নির্বাচন কমিশন কতটা আস্থাভাজন হতে পারবে মানুষের, এবং ভোটের মাঠে মানুষ ভোটমুখী করতে মানুষকে আস্থা অর্জন করতে পারবে, নাকি বিতর্ক বাড়বে? কি মনে করছেন, হলে কি করা উচিত? না, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, যখন গণতান্ত্রিক ওয়েতে আমরা যখন একটা দেশকে চালাতে চাই, তখন একটা যে কোনো বিষয়ে একটা মতবিভেদ হতেই পারে। এখন কথা হচ্ছে যে কোন যুক্তিতে কোনটা গ্রহণ করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে না। আমি যেটা মনে করি যে ওনারা যেটা বলছেন যে কনস্টিটিউশন এটা কেন করা হলো, তা আমি মনে করি যে যদি করা হয়ে থাকে, আগের নিয়মে করা হয়ে থাকে, সেখানে কিন্তু এই কথা বলা নাই যে স্বচ্ছতা থাকতে পারবে না, সেখানে এত কথা বলা নাই যে তোমরা নিজেরাই করে ফেলবে, তার আগের দিন জানতে পারবে না, হ্যাঁ তা জানতে পারবে না, তা কিন্তু বলা নাই। অতএব এখানে তারা অনলাইনে দিয়েই হোক, অন্যভাবেই লোকের মতামত নিয়ে হোক, পলিটিক্যাল পার্টির মতামত নিয়ে হোক, স্বচ্ছতার সঙ্গে বিতর্কের ঊর্ধ্বে একটা শুরু হলো, সেই জায়গায় এরা কি মানে আস্থা ফেরাতে পারবে ভোটারদের? এখন যেটা আমার মনে হয় যে এখন যখন আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমাদের যারা তোমাদের নাগরিক অধিকার না, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, তোমাদেরও চিন্তা করতে হবে যে আমরা আমার একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সবসময় আমাদের বিরোধী দল থাকবে, সেই দেশে একটা সরকারি দল থাকবে, এবং এখন একটা সরকার আছে তো, তাকে তো আমরা সবাই মানি। সেখানে যদি আমরা তাদের সঙ্গে আমাদের মতবিরোধ হয়, আমাদের এমন কোনো রাস্তায় যাওয়া যাবে না, এমনভাবে বিতর্ক সৃষ্টি করা যাবে না যে কাজটা আমরা করতে চাচ্ছি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একটা করতেই চাচ্ছি, সেখানে কোনো রকম আমরা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারি। সেটা এইটুকু ম্যাচুরিটি আমাদের মধ্যে যদি এখন না থাকে, তাহলে যারা আমাদের
এই সংস্কার, যারা আমাদের এই রাষ্ট্রকে আবার স্বৈরাচারের হাত থেকে মুক্তি করতে চাই, সেখানে কিন্তু বিঘ্নিত হবে তাদের কাজ। সেজন্য আমাদের অনেক মানে অপোজিশনের জন্যই যে আমি অপোজ করব তা না, আমাকে যুক্তি দিয়ে তার এফেক্টটা কী হবে দেশের রাজনীতিতে, সেটাও কিন্তু তোমাদের চিন্তা করতে হবে। আমি যেটা সিনিয়র সিটিজেন হিসাবে বহুত দিন থেকে আমি নির্বাচন পর্যবেক্ষণ করে আসছি, বিশ্লেষণ করে আসছি, আমি যেটা বুঝি যে সব কিছু সমঝোতার ভিতরে এখন হওয়া উচিত, ও একতাবদ্ধ হয়ে করা উচিত। এমন কিছু করা উচিত না যে আমাদের নির্বাচনটাকে আরও দূরে করে ফেলি। আমরা নির্বাচনটাকে জনগণের মতামতের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগে আমরা বাধা হয়ে দাঁড়াই। আমরা রাজনৈতিক দলগুলিকে, এই যে যারা নতুন রাজনৈতিক দলগুলি করছে, তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগে আমি আবার এমন একটা অবস্থার সৃষ্টি না করি যে সেখানে আবার একটা অপোজিশন হয়ে তাদেরও সেই ওঠার রাস্তাটা একটু ব্যাহত হয়। অতএব আমাদের সব চিন্তা করে কাজ করতে হবে। আপনার সাথে আমি অ্যাবসলিউটলি একমত, কিন্তু একটা বিষয় হচ্ছে যে 2022 সালে এখনো অনেক আইনের ইয়েতে যাওয়ার সুযোগ নাই ডিটেইলে, কিন্তু এমন অনেক ব্যাপার আছে যেখানে হচ্ছে নিজের পছন্দের প্রার্থীকে জেতানোর কিছু প্রক্রিয়া আছে এবং লুপহোল আছে। এটা আপা ভালো করেই জানেন যে এই আইনগুলো আসলে এমনভাবেই ক্রিয়েট করা, এবং 2022 সালে আমি যেটা বললাম ফ্রেশ মেমোরি, কারণ এইটা আসলে এমন একটা, যখন এটা প্রক্রিয়াটা শুরু হলো তখন তো আপনারা আপনাদের বক্তব্য, আমরা আমাদের পার্ট প্লে করেছিলাম যে আমরা আসলে অংশ নেইনি। আমরা তাদের যে নাম প্রস্তাব আমরা মনে করেছি তখন যে শক্ত কোনো অবস্থানে জানানো নেই যে এই 22 সালের আইন অনুসরণ করেই প্রক্রিয়াটা আমরা হচ্ছে। আসলে যেটা বলেছিলাম যে আমরা এই সরকারকে আসলে সবসময় সহযোগিতা, জবাবদিহিতা, এইটা যখন যেই পার্টটা আসলে প্লে করতে হবে, যখন যে ফেজটা আসলে প্রয়োজন সরকারের, সেই জায়গাটা আমাদের আসলে প্রয়োজন। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের নাম প্রস্তাব করিনি, দিস ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা আসলে অসহযোগিতা করছি। তার মানে সেন্স এ মেসেজ যে এটা আসলে সকল পক্ষ কিন্তু এটাতে অংশগ্রহণ করছে না। আপনার কথা শুনবো পুরোপুরি। প্রিন্স ভাই, যদি আপা যেটা বলো যে মোটটা আসলে ঐক্যবদ্ধ থাকাও দরকার আমাদের, কিন্তু যেই ব্যাপারটা ঘটে গেছে ইতিমধ্যে যে তারা বিরোধিতা করছে এবং বিভিন্নভাবে বিতর্কের তৈরি হচ্ছে, এরকম একটা বিতর্ক যার মানে শপথের শুরুর দিনই শুরু হলো, ভোটার এই পরপর 3 বার ভোট দিতে না পারার মানুষের যে ভোটের প্রতি এক ধরনের অনীহা তৈরি হয়েছে, এই কমিশনে কি এরকম বিতর্কের মুখে পড়লো নাকি এরা আস্থা অর্জন করতে পারবে, বা করার জন্য তাদের কি করা উচিত? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসলে কি ধরনের ভূমিকা নেওয়া? আচ্ছা, আমি ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট, 5-7টা পয়েন্ট একেবারে অল্প অল্প সময় নেবে। প্রথমে এটা গুরুত্বপূর্ণ আলোচনা, জি, যেটা সামান্তা শেষ করেছিল এবং যেটা আমাদের মনিরা আপা শুধু কংক্রিট করেছেন। আমি এটা কোনো দ্বিমত করে খুবই কারেক্টলি বলেছেন। কারণ মনে রাখতে হবে যে এইবারের তো আমরা একটা মানে রক্তক্ষয়ী মানুষের রক্ত দেওয়া, আহত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ, সবটা মিলিয়ে তার আকাঙ্ক্ষা একটা বিষয়। তাহলে সেই আকাঙ্ক্ষা আপনি হয়তো 100% সব বিষয়ে এক হতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে বিভেদটা সুযোগ করে দেবে কাকে? খালি পতিত স্বৈরাচার বললেও ভুল হবে। আমি পতিত স্বৈরাচার বটেই, অনেকদিন ধরে বলে আসছি। এই অগণতান্ত্রিক শক্তির মানে যে তাদের যে শাসন ছিল, এখানে কিন্তু দেশের ভেতরে অপশক্তি গড়ে উঠেছে, দেশি বিদেশি অপশক্তি আছে, তারা সুযোগ নেবে। সেইটা যাতে না নিতে পারে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল হবে যে আমরা আমাদের প্রচেষ্টা নিতে হবে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম করার। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, যেটা মনিরা আপা একটু ব্যাখ্যা করে বলেছেন। সময়ের জন্য আর গেলাম এটাই। এখন কয়েকটা প্রশ্ন আমি খালি বিবেচনার জন্য একটু বলি। দেখুন, এই যে নামের বিষয়টা, এটা একটু পরিষ্কার করি। যেমন আমাদের দলের দিক থেকে একটু পজিশন আমি জানিয়ে রাখি। যখন এর আগে হাসিনা সরকার নাম চেয়েছিল, আমরা কিন্তু নাম দেইনি। আমরা বলছিলাম যে আমরা নাম দিচ্ছি না। এবার কি আপনারা অংশ হ্যাঁ, নিয়েছেন? দিয়েছি, আমি আসছি, কথাটা একটু বোঝার জন্য বলি, কারণ যার যার দলের পজিশন পরিষ্কার থাকা দরকার। আমরা তখন বলেছিলাম যে 2টা কারণে নাম দিতে চাই না। 1 নম্বর, এই সময় হাসিনারা বলে নাম দিলে ওরা যা ঠিক করবে তাই হবে, দরকার কি? আর 2 নম্বর, নাম দেওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে। এখন আমরা মনে করি সেটা এখন রিলেভেন্ট করবেন। ধরেন আমি আপনার নাম দিলাম, নিরপেক্ষ মানুষ মনে করবে কিন্তু মনে করবে আপনি কমিউনিস্ট পার্টির লোক। 2 নম্বর, আপনি হয়ে যাওয়ার পরে ভাবলেন কমিউনিস্ট পার্টি আমার নাম দিছে, তার পক্ষে করতে হবে। যার জন্য আমরা কিন্তু নির্বাচন কমিশনকে বলেছিলাম, এইবারে যখন নাম দিই, আমি নিজেই মানে পার্টির সেক্রেটারি হিসেবে স্বাক্ষর করে বলেছি এটা 100% গোপন রাখতে হবে এবং কখনো এটা ওপেন করবেন না। এই কারণে, ওই যে আমাদের কালচারাল কারণে, যেটা কারা দিচ্ছে এবং 2 ধরনের প্রবলেম একটু আগে বললাম। সুতরাং নামের ব্যাপারে এটা আমাদের আছে। আর আমি ওই কথা কিন্তু আবার বলছি, উনি পরে এসে এত শোনেন আমাদের 2 জনের কথা। সার্চ কমিটির বাইরে এই যে কিন্তু আমাদের সংস্কার আলোচনাই ছিল, এগুলো আরো স্বচ্ছ করার। আগেও বলেছে, খালি রিপিট করলাম এইটা। এখন আর 2-3টা প্রশ্ন একটু রাখতে হবে। একটা হচ্ছে, যেমন ধরেন নাগরিক কমিটি, তাদের সাথে আমাদের যে যখন কথা হয়েছে তখন তারা তো 5টা পয়েন্ট বলেছে এবং সেইটা আসলেই অনেক ডিফারেন্স, মানে পুরোটাই সামগ্রিক চেঞ্জ। এখন সেইটার তো পথ 2টা আছে, ঐক্যবদ্ধভাবে করতে হবে ঐক্যমতের ভিত্তিতে,
অন্তর্বর্তী সরকার করবে অথবা ভোটে এখন এই জায়গায় ঐক্যমতে পৌঁছানোর কোনো ব্যাপার আছে আসছে কিনা? সেটা আমি সেটার শেষে প্রক্রিয়াটা কি শেষে হচ্ছে? আসি, ওটা এই এক কথা না বুঝলে বোঝা যাবে না। তাহলে সে তাদের সাথে তো কতগুলো পয়েন্টে আমি বলবো শার্প ডিভিশন হয়ে আছে পলিটিক্যাল পার্টি। যেমন ধরেন তারা বলছে সংবিধানের একেবারেই নাকচ করে দেওয়া, এবং একটা জিনিস হয়তো এখন সুযোগ হবে না বলি, আপনি 90-এর সেটেলমেন্ট ডিফারেন্ট জিনিস, 24-এর সেটেলমেন্ট তো আমরা আসি কি আছি এটা, কিন্তু 71-এর সেটেলমেন্ট 90-54 এটা মেলানো আমরা কারেক্ট মনে করি না। কারণ একটা মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন করেছি আমরা, তার সাথে অন্যটা কখনো মেলে না। কেউ মেলাতে পারেন, তার ব্যাপার, কিন্তু আমরা কখনোই আমাদের পার্টি বামজোট এটা আমরা মনেই করি যে এটা খুবই ভুল বিবেচনা, এবং ওই ভিত্তিটা না থাকলে হয় না। যার জন্য আমরা বলি এখনকার লড়াই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এটা আমাদের কয়েনেজ। এটা একটা গেলে এবার আসি, তাহলে সংবিধান কার্যকর না, এটা তো আমি বলতে পারি না। এই কারণে শপথ তো তার আন্ডারে হয়েছে, সেটা তো তার আন্ডারে সবই জানেন, সুতরাং আমি তো ইচ্ছা করে নাকচ করতে পারি না। কিন্তু আমাদের পজিশন 72-এর সংবিধানের অসম্পূর্ণতা আছে, দূর করে করতে হবে। এবং এটা জানার জন্য কমিউনিস্ট পার্টি কিন্তু 24-এ বলছি না, 72 সালেই বলেছি। 72 সালের অক্টোবর মাসে, নভেম্বরে 4 নভেম্বর পাশ হলো, আমরা অক্টোবরে বলেছি, এবং আরও আলোচনা আমাদের লিখিত ওইগুলো এখনো আছে, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়নও আছে। যাই হোক, ওইটা গেল। শেষে হচ্ছে আবার ঐক্যমত্যের প্রশ্ন। এইটা আমি কি বলে যে, যেহেতু আজকে তাদের বিকালে আমি প্রেস কনফারেন্স দেখলাম, যে কোনো কারণে হোক আগে এটা জানতে পারিনি। জানলে হয়তো যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি তো মনে করি পলিটিশিয়ান হিসাবে আমরাই বরঞ্চ এক্ষেত্রে আরও কিছু উদ্যোগী ভূমিকা, আমি এটা মনে করছি উদ্যোগী ভূমিকা নিতে পারতাম। কারণ যারা আমাদের এই তরুণ বন্ধুরা আছে, যেটা লালিয়াপাও বলেছেন, যে তাদের যে আকাঙ্ক্ষা, এটাকে তো আমরা তো ওন করি, তাদের এই আকাঙ্ক্ষাকে কোনো দ্বিমতের কারণ নেই। কিন্তু সেটা কিভাবে বাস্তবায়ন করবো ওই জায়গায় যে হয়তো এইটা হচ্ছে এখন রাজনৈতিক কারণে কি আকাঙ্ক্ষা একত্রিত হলেও বা না, মূল সেটা স্বার্থে কি আমি একটু মনে তৈরি করি হচ্ছে? যে এইখানে আপনি হয়তো 100% ঐক্যমত্য হওয়া কারোর সাথেই কারোর সম্ভব না। এখানে ব্যক্তিতে ব্যক্তি হয় না, বা আমি আজকে এখন যে ভাবছি আধা ঘন্টা পরে অন্য ভাবতে পারি, সেইটা হবে না। কিন্তু আমি মনে করি এইখানে সব রাজনৈতিক দল এবং সবাইকেই একটা ঐক্যমত্য জায়গায় আসতে হবে, এবং এক্ষেত্রে কেন্দ্রবিন্দুর ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, নট নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে আমি মনে করি দ্রুত উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিয়ে যে পদ্ধতি যতটুকু গেছে, এবং সর্বশেষ এটা দেখলাম শপথ গ্রহণের পরেই আলোচনা আসছে। আমরাও কিন্তু না চিনলেও বলেছি যে চিনি না, কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলো এবং অনেকের অংশগ্রহণ হয়েছে, আমরা তাদের শুভকামনা করি। আমরা বলেছি আমরা দেখতে চাই তারা কত বেশি জনআকাঙ্ক্ষা পূরণ করে। আমরা কোনো সংকট চাই না, আমরা চাইবো অন্তর্বর্তীকালীন সরকার। যদি বলেন যে ওই কেমন হলো আসলে কমিশন যারা এখন দায়িত্ব নিলেন, আইন ছাড়া তাদের ব্যক্তিগত পর্যায়ে কি আপনাদের কারো কোনো অবজারভেশন আছে যে উনি এরকম বা তিনি নির্বাচন করতে অযোগ্য বা অক্ষম? না, দেখুন, আমি একটা বিষয় শুধু বলে যাই যে আওয়ামী লীগের যে করাল থাবা আসলে 71-কে গ্র্যাব করে ফেলছিল, 71-কে পুরোপুরি ডিজলভ করে ফেলছিল, তার মধ্যে নিয়ে নিছিল। সেটার থেকে 71-কে এবং মুক্তিযুদ্ধকে মুক্ত করছে এই জেনারেশন, এটা বুঝতে হবে ক্লিয়ার। আর নির্বাচনের জায়গা থেকে হচ্ছে, নির্বাচনটা আসলে কি এমন একটা বিষয় যে প্রত্যেকটা পার্টি মনে করতে থাকে যে এবার মনে হয় ইটস মাই টার্ন টু শাইন। তো এটা হচ্ছে গণতান্ত্রিকতার অংশ, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় যে বেসিক্যালি আইনটা নিয়ে আমরা আসলে বেশি কথা বলতে চাই, কারণ আমরা আসলে প্রক্রিয়ার ব্যাপারে ক্লিয়ার থাকতে চাই। ব্যক্তি আসলে ম্যাটার করে তখনই যখন হচ্ছে ব্যক্তি হচ্ছে কালেকটিভলি অন্য কোনো ডিসিশনে পৌঁছায়। এখন আমরা আসলে পুরোপুরি আইনটা নিয়ে, মানে প্রক্রিয়াটা যেহেতু এখানে গুরুত্বপূর্ণ, কারণ এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়ের জায়গা থেকে, সরকারি বিষয়ের জায়গা থেকে আমরা দেখবো যে আইনটা ঠিকঠাক মতো ফিল আপ হচ্ছে কিনা। এখন 2022 সালের আইন দিয়ে নতুন বাংলাদেশে আমরা কোনো কিছু দেখতে চাই কিনা সেটা হচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু এবং নতুন করে এটা কোনো সংস্কারও হয় না। এমন না যে 2022 সালের একটা আইনকে আমরা নতুন করে রিভিউ করে 24 সালে এটা সংস্কারকৃত কোনো কিছু দেখতে পাচ্ছি। সুপারিশ কি আপনারা দিয়েছিলেন সংস্কার কমিশনকে অথবা কোথাও? আমাদের যেটা হচ্ছে আমাদের সংগঠনগত জায়গায় আমরা হচ্ছে যেটা সংস্কার প্রস্তাবনার যেই পার্টে আমাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেই সব পার্টে আমরা পার্ট প্লে করছি, কিন্তু সমস্ত পার্টে যেটা এই ক্ষেত্রে আমরা নাম প্রস্তাব চেয়েছিল আমরা পার্ট প্লে করি নাই, এই কারণে যে যেহেতু আমাদের এখানে অন্য কোনো পজিশন যে সংশোধন হওয়া দরকার সেটা নিয়ে কি আপনারা সংস্কার কমিশনে কোনো প্রস্তাব রেখেছিলেন? এই বিষয়টা আসলে তো আলাপে আসে নাই, আমাদের পলিটিক্যাল সিনারিওতে এই বিষয়টা আলাপে আসে নাই যে 2022 সালের আইনে অনুযায়ী যেটা হচ্ছে, যেটা প্রিন্স ভাই এইমাত্র বললেন, যেটা তো স্বচ্ছ ছিল না, আমরা তো জানতাম না যে কোন নামগুলো আসছে। এটার ব্যাপারে তো আলাপ করা আমাদের রাজনৈতিক সিনারিও তো কোনো পসিবিলিটি ছিল না, কারণ আমরা জানতামই না। তো এটা কেন হইলো, এরকম অস্বচ্ছতার মধ্যে দিয়ে এটা কেন হইলো,
এই একটা অসংস্কারকৃত আইন দিয়ে কেন হইলো, এরকম ধাপে ধাপে প্রত্যেকটা সামান্তা, ধাপে আমি প্রক্রিয়াগত আপনাকে জায়গায়। আরেকটু জানতে চাই, জি। বাকি তো আরো 9টা সংস্কার কমিশন কিন্তু আছে। জি। 9টা যে সংস্কার কমিশন, তাদের জন্য কি আপনারা কি চাচ্ছেন সেই প্রস্তাবনা বা আপনাদের সেই সুপারিশ কি বাকি 9টা কমিশনে প্লেস করার বা সাবমিট করার কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন? আমরা মনে করি যে এখানে এখনো আমরা বলছি, আমরা অনেক দিন থেকে বলে আসছি, প্রথমত একটা পলিটিক্যাল একটা কাউন্সিল বা এরকম কিছু কারণ তো দলের বলি যে আয় আসছে। এখন যেমন আপনাদের সঙ্গে দ্বিমত হচ্ছে, জি, জি। পরবর্তী কমিশনগুলোর এটাই ব্যাপারে এড়ানোর- এরকমই হতে পারে, এটাই শঙ্কা এড়ানোর থাকে। সেই জায়গায় আপনারা কাজ প্রক্রিয়া করছেন কি কিনা? হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অভ্যুত্থানকারী শক্তিদের সমন্বয়ে গঠিত এবং তাদের ম্যান্ডেটে আছে এবং তাদেরকে একত্রিত করার একটা জায়গা অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, এবং সেই জায়গায় যদি প্রক্রিয়া অস্বচ্ছ থাকে, এখনো কিন্তু প্রক্রিয়া কিছু অস্বচ্ছ আছে। সংস্কার কমিশন এখন পর্যন্ত কিভাবে কাজ করছে এবং কাদেরকে নিয়ে বসছে এগুলো কিন্তু আমরা সবকিছু জানি না। আমরা কিছু কিছু আমরা নিউজের মাধ্যমে জানতে পারি। এটা আসলে জনগণের সবার কাছে উন্মুক্ত থাকা প্রয়োজন, এবং কোন প্রক্রিয়া ওনারা ফলো করছেন, কাকে ইনক্লুড করছেন, কাকে বাদ দিলেও কেন বাদ দিচ্ছেন, এই জিনিসগুলো তো আসলে জানা প্রয়োজন। মানে কোন সংস্কার কমিশনেরই আপডেট আপনারা পাচ্ছেন না? আমরা মনে করছি যে এটা সম্পূর্ণ আপডেট আমাদের কাছে নেই। আমরা আসলে যেভাবে আপডেট পেয়ে অভ্যস্ত যে মিডিয়ার মাধ্যমে, সেই আপডেটগুলো আমরা পাচ্ছি, কিন্তু এটা আমরা মনে করি যে আরো ইনক্লুসিভ হওয়ার জন্য এবং সকল পক্ষকে খুশি রাখার জন্য, কারণ অভ্যুত্থানকারী শক্তি তো সকলেই, এবং এই সকলকে আসলে খুশি রাখার প্রক্রিয়া আসলে তাদেরকেই বের না, করতে কিন্তু হবে। কথা হচ্ছে যে মানে আপনাদের 3জন আমরা উপদেষ্টাতে তো এই সরকারের অংশ হিসেবে আছেন, তা আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে তো আপনাদের দাবিগুলো বা আপনাদের কথাগুলো পৌঁছাতে পারেন, বা মানে এই অন্তর্বর্তী সরকার এখন আপনি বলছেন আপনারা কোনো আপডেট পাচ্ছেন না, আপনাদের কোনো সঙ্গে update কি বলিনি, একটু আমি কি বলছি না যে, কিছু পাচ্ছেন কিছু পাচ্ছেন না, ব্যাপারটা এরকম একটু কি দূরত্ব তৈরি হচ্ছে বা ইনফরমেশন গ্যাপ? দেখেন, এটা দূরত্বের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কোন পক্ষটা মেনে নেবেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা জনতার পক্ষের লোক, আমরা অভ্যুত্থানকারী শক্তি, আমরা মাঠে আছি, আমরা রাজপথে আছি, আমরা এখান থেকেই আমাদের তা যা আপনাদের কথা আকাঙ্ক্ষা আসবে তো এটা আপনাদের এখানেই। প্রতিনিধিরা তো বুঝতে পারার কথা, যারা সরকারের 3জন আছেন। আমরা আমাদের সরকারে 3জন আছেন, ওরা কিন্তু মানে ওনারা আছেন ওনাদের ক্যাপাসিটিতে, ওনারা ওনাদের দাপ্তরিক কাজকর্ম করেন, ওনাদের সচিবালয় মেনটেন করেন, ওনারা যা করার ওনারা তাই করছেন, অন্যান্য উপদেষ্টাদের মতোই। কিন্তু আমরা মনে করছি যে এটা জনতার পক্ষ থেকে আমরা যেই কথাগুলো বলা প্রয়োজন, সেটা হচ্ছে মাঠের জায়গা থেকে আসবে, সেটা হচ্ছে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক, এটা তো কোনো সঠিক প্রক্রিয়া হইতে পারে না। আমরা বারবার বলছি কিন্তু প্রক্রিয়ার কথা আমি বলছি। তো আপনাকে এবং আরেকটা official প্রশ্ন করে প্রক্রিয়ার কোনো কথা জায়গায় বলছি। ফিরতে চাই, সেটা হচ্ছে আপনি জনতার কথা আসলে সবাই বলে, রাজনীতিতে খুবই চটুল একটা কথা হচ্ছে জনতার দাবি বা জনতা চাচ্ছে। আপনারা যে সংস্কার কমিশনকে বিভিন্ন জায়গায় যে ধরনের সুপারিশ মালাগুলো দিচ্ছেন, এগুলো জনতার মানে এটা হচ্ছে আপনারা নির্ধারণ করছেন কিভাবে, বা এটা আপনারা নিচ্ছেন কিভাবে? দেখুন, আমরা এটার প্রক্রিয়াটা আসলে এটা খুবই পুরাতন প্রক্রিয়াই, এবং আমরা আসলে নতুন করে এটা সাজানোর চেষ্টা করছি যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা কমিটিগুলো দিচ্ছি যাতে করে হচ্ছে আমরা একদম প্রান্তিক লেভেলে পেনিট্রেট করতে পারি, এবং হচ্ছে আমরা থানা কমিটি থেকে শুরু করেছি। আপনারা দেখবেন এটা আসলে কোনো ইউজুয়াল প্রসেস না। তারপর আমরা করছি যাতে হচ্ছে অন্তত একটা বড় অংশের প্রান্তিক জনগণ যারা মুভমেন্টে ছিল তাদের গল্পগুলো আমরা শুনতে পারি, তাদের চাওয়াটা, এবং আমরা যে এখন নানানভাবে ইন্টারপ্রেট করছি অভ্যুত্থানের কি আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষা তো আসলে প্রত্যেকটা মানুষই তো তার তার নিজস্ব জায়গা থেকে এসেছিল, কিন্তু এটাকে কালেকটিভ ওয়েতে ধারণ করতে পারাও তো একটা, এটা তো অভ্যুত্থানের একটা অংশ। তো আমরা থানা কমিটি, এটা একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা আসলে দেখতে চাই যে প্রান্তিক লোকজনের আসলে কি অভিজ্ঞতা ছিল, আমরা এক ধরনের অভিজ্ঞতা, তাদের এক ধরনের অভিজ্ঞতা, এবং এটার একটা সমন্বয় আমি প্রয়োজন। তাহলে আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, লোভ সামলাতে পারছি না সেটা। আপনারা ইতিমধ্যেই তো সমস্ত থানা কমিটিগুলো দেওয়া শুরু করেছেন বিভিন্ন জায়গায়, ঢাকায় প্রায় শেষের দিকে, এবং বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সমস্ত কমিটি আপনারা দিয়ে ফেলবেন। এই তার মানে কি হচ্ছে, রাষ্ট্র সংস্কারের চেয়ে বা রাষ্ট্র গঠনের চেয়ে কি আপনারা মানে আপনাদের সংগঠন তা গঠনের দিকে একটু বেশি মনোযোগী কিনা? মোটেও না। নাম্বার 2 হচ্ছে যে এই কারণেই কি আপনারা সংস্কার কমিশনগুলো বা আদার্স যে বিষয়গুলো আছে একটু বিলম্ব হোক, একটু প্রলম্বিত হোক, একটু সরকারকে চাপে রাখা, যাতে আপনারা এই প্রক্রিয়ায় গিয়ে আপনাদের যে অভীষ্ট লক্ষ্য যেটা করতে চান সেটাকে আরেকটু সুসংহত করে আপনারা নামতে চান, এরকম অনেকেই বলে? দেখুন, বিলম্ব একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আপনার যথাযথ একটা সময় দেওয়া, যথাযথ সময় দেওয়ার বিলম্বের মধ্যে আমরা মিলিয়ে ফেলছি, এবং এখানে বিলম্ব করানো কোনো বিষয় নাই। আমরাও চাই যে, আমি যেটা বললাম যে আমাদের সামনের যে নির্বাচনটা আসছে সেটা তো আমরা চাই যে কোনো ধরনের প্রশ্নবিহীন, আমরা তো 3টা নির্বাচন পার করলাম যেটা নিয়ে প্রশ্ন আসছে, আমরা তো আর একটা নির্বাচনও চাই না যেটা নিয়ে কোনো পক্ষের কোনো আপত্তি থাকুক। তাহলে আমরা যখন এটা তাড়াহুড়ার কাজ তো ভালো ফল আমাদের জন্য বয়ে আনবে না। আমরা তাড়াহুড়া একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে দ্রুততম সময়ে আসলে কোনো কিছু ম্যানেজ করে একটা জোড়াতালি দিয়ে কিছু করার চেষ্টা করছি, এটা তো করা ঠিক হবে না। আমরা চাই যে সকল প্রক্রিয়া, এখানে তো অনেক কিছু এখন ঠিক মতো হয় না, এখনো সচিবালয়ে অনেক ফ্যাসিবাদের দোষর আছে, আমরা তো এগুলো ক্লিন করতে পারি। আমরা ফিরবো এই আলোচনায় আপনার কাছে। আপা, আপনি যদি একটু বলতেন, তুমি বলছেন যে এখনো সচিবালয়ে
ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছে। নির্বাচন কমিশনের তো শুধু একটা নির্বাচন আয়োজন তো বিশাল বড় কর্মযজ্ঞের ব্যাপার। রাষ্ট্রীয় যতগুলো অর্গান, যতগুলো উইংস এটার সঙ্গে এটাকে সফল করতে ভূমিকা রাখবে, সেগুলো যদি প্রপার ওয়েতে সংস্কার না হয়, যদি আগেই কমিশন গঠন হয়ে যায়, তাহলে সেই জায়গা থেকে আসলে কতটা নির্বাচন প্রশ্নবিদ্ধ ছাড়া মানুষের স্বতঃস্ফূর্ততা থাকবে? আপনি কি ফিল্ড তৈরি করার যে জায়গাটা সেটা দেখতে পাচ্ছেন? আহ, আজকে যেটা শপথ নেওয়ার পরে আমাদের নির্বাচন কমিশন খুব মানে অ্যাফার্মেটিভ ওয়েতেই বলেছেন যে তারা জাতিকে একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। তাদের মনে হয়েছে যে তারা কমিটেড, হ্যাঁ, তারা এই কাজটা ভালোভাবে করতে চায়। কিভাবে করতে চায় সেই রোডম্যাপ কিন্তু তারা এখন আমাদের দেননি। কিন্তু আমরা মোটামুটি তো জানি যে একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে, এবং এই নির্বাচনের তো কোনো বিকল্প নাই, ইট ইজ এ মাস্ট, আমাদের এটা করতেই হবে। কারণ যতদিন না পর্যন্ত তারা দল গোছাক, কিন্তু যতদিন না পর্যন্ত জনগণের ভোটাধিকার প্রয়োগ করে একটা ভোটের মাধ্যমে একটা সরকার গঠিত হবে, ততদিন তো আমরা বুঝতে পারছি না যে জনগণ কার উপরে নির্ভর করে রাষ্ট্রটা চালাতে বলবে। গণতান্ত্রিক মূল্যবোধ তো সবার ভেতরেই থাকতে হবে। এবং এতগুলি রাজনৈতিক দল এখন নতুন করে যদি উঠে আসে, কিন্তু যে সংস্কারগুলো দরকার নির্বাচনের আগে, না, আমি বলছি নির্বাচন কমিশনকে এখন যে রোডম্যাপটা দেবে, সেই রোডম্যাপটাতে তার প্রথম কি থাকবে? প্রথম থাকবে হচ্ছে তাদের প্রতি সহযোগিতা যারা করবে তারাও তাদের মতনই কমিটেড কিনা, তারাও তাদের মতন অ্যাকাউন্টেবল হবে কিনা। ওনারা বলছে মানে জাতীয় নাগরিক কমিটি বলছে কমিটেড লোক নাই, সেই জায়গায় বসাতে হবে, সংস্কার দরকার। আমি আসছি। এখন এই যে রাজনৈতিক সুপারিশমালাগুলি যারা নির্বাচন কমিশনকে যারা সংস্কার করবে, এখন তারা সেই সংস্কার করে সেটা কার হাতে দেবে? অন্তর্বর্তীকালীন সরকার হাতে দেবে, না তারা নির্বাচন কমিশনের হাতে দেবে? এখন আমরা সবাই কনস্টিটিউশনের কথা বলছি। কনস্টিটিউশন যদি মানি, তাহলে এটা কিভাবে মানানো হবে? একটা নির্বাচন কমিশন একটা সংস্কার সুপারিশ দিলে সেটা সরকারের হয়ে তাদের কাছে আসবে, না সরাসরি তারা নির্বাচন কমিশনকে দেবে যে তোমরা এটা মেনে নাও? তারা কি সেটা মানতে বাধ্য? আমরা তো এটা জানি না। আমরা তো এখানে এখনো আমরা ট্রান্সপারেন্ট না, আমরা স্বচ্ছতাই নাই যে এটা কোন প্রক্রিয়ায় যাবে। অতএব এখনো আমাদের ভেতরে অনেক কিছু, যেমন কারা সাহায্য করবে, আইন শৃঙ্খলা এখন পর্যন্ত বাহিনী এখন পর্যন্ত সম্পূর্ণ বলবো যে আমাদের সন্তোষজনক পর্যায়ে নেই। আমরা ছোটখাটো আন্দোলনকেও আটকাতে পারছি না। এখন নির্বাচন করতে গেলে যে কত বড় একটা কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ করবার জন্য যে বিশেষায়িত লোকগুলি লাগবে, স্পেশালিস্ট লাগবে, জায়গা ঠিক করতে হবে, প্রিজাইডিং অফিসার ঠিক করতে হবে, সব কিছু করার জন্য তো আমাদের সময় লাগবে। এবং সেই সময়ে যারা এই কাজগুলি যারা করবে, তাদের যদি সদিচ্ছা না থাকে, ট্রান্সপারেন্সি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, ইন্টিগ্রিটি না থাকে, সঙ্গে যদি তারা রাজনৈতিক দলগুলি এদের সবার প্রত্যেকের যদি সহযোগিতা না পায়, প্রথমেই যদি তারা বিতর্কের ভেতরে পড়ে, এই কাজটি তাদের জন্য বড় কঠিন হয়ে বুঝতে পেরেছি। প্রিন্স ভাই, আপা যেটা বলছিলেন যে 10টি তো সংস্কার কমিশন হয়ে গেছে, নিশ্চয়ই নির্বাচনের আগে তার প্রেক্ষাপট তৈরির জন্য এই কমিশনগুলো নিজস্ব তাদের সুপারিশ মালাগুলো দিবে এবং সেই অনুযায়ী আসলে নির্বাচনের ফিল্ডকে প্রস্তুত হবে। শুরুতেই কমিশন গঠনেই যদি সরকার ওই যে বলছে যে তাদেরকে কোনো ধরনের পাত্তা দেওয়া হয়নি বা এই বিষয়গুলো মাথায় নেওয়া হয় নাই, তো কিছুটা কি পরবর্তী সময়ে বাকি সংস্কার কমিশনগুলো কি বলবে সরকার সেগুলো শুনবে, এরকম মানে শুনবে না, এরকম কি আশঙ্কা কি কিছুটা তৈরি হয়? শুরুতেই সরকার কিছুটা হোঁচট খেলো কিনা? না, বুঝছি। একটা তো হচ্ছে ধরেন নির্বাচন কমিশন যে কোনো কিছু গঠনের আগে যদি আমাদের 100% ঐক্যমত্য করতে পারি সেটি তো বেস্ট। কিন্তু এক্ষেত্রে আপনি যে 9টা 10টা বা 12টা কমিটির সব কিছু সবটা পারবেন, এটা প্রথম আশা করাটা ভুল। কেন সেটাও বলে দিই আমি 2টা কথা, এবং এটা কারেক্টলি ইউনূস সাহেবের সাথে আমাদের সর্বশেষ গত 5ই অক্টোবরে যখন দেখা হলো তখন আলোচনা আমরা করলাম, এবং উনি যেটা পরে দেখলাম বণিক বার্তার সাক্ষাৎকারে ওটা বলেছেন, কারেক্টলি বলেছেন। সেটা কি যে আমরা বললাম যে একটা জিনিস নিয়ে একটা ঘটনা, আমি সেদিকে আর যাচ্ছি না, যে এটা নিয়ে বিতর্ক করলে আপনারাই প্রশ্নবিদ্ধ হবেন, উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে। আর আমরা এখনো চাই বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনকারী ছাত্র সমাজ সহ অন্যদের সাথে আস্থায় নিয়ে কাজটা করেন। এটা ওনাকে আমরা বলে এসেছি, এখনো বলছি, এখনো আমি বললাম এটা করতে হবে, এটা না করলে হবে না। তখন বাইদা ভাই আমি বললাম যে এই কথাটা বলে তো বিতর্কের সৃষ্টি করছেন আপনি। উনি একটা কুইক উত্তর দিলেন, আমি মনে করি কারেক্টলি। সেটা বললেন যে না, উনি বলুক না, উনি ওনার কথা বলুক, আপনারা আপনাদের কথা বলুন। বলার পরে যদি দেখি 20টা মত আসলো,
তা আমরা যদি দেখি 10টা মত, কিন্তু আমাদের সময় একটু আচ্ছা, কমে শেষ করে আসছে, দিচ্ছি। আমরা যেতে আমি হবে 1 মিনিট শেষ করি। জি। যে বললো যে 10, মানে আমি এটা কংক্রিট প্রশ্ন বুঝলেই আমার ধারণা সমাধান হয়ে যাবে। উনি বললেন যে যদি দেখি 20টা মত আসছে, 10টা মতে আমরা একমত হয়েছে, আমি ওইটাকে গ্রহণ করব আগে, এটাই আর বাকি এটাই হচ্ছে গণতন্ত্র। আর বাকি যদি দেখি 20টা মতের মধ্যে 3টা মতের সামান্য ডিফারেন্স আছে, 3টা মত নিয়ে আমি আলোচনা করে ঐক্যমত্য হলে করবো, নাহলে করবো না। আপনি এর তো কোনো বিকল্প নেই। একটাই কাজ যেটা উনি শেষ করেছেন, আলটিমেটলি জনতার কথা আপনি আগেই প্রশ্ন তুলেছেন, জনতার কথা তো আমরা বলি, জনতা বুঝবো কিভাবে? জি, আমরা অন্ততপক্ষে একটা ভালো নির্বাচনের মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে একদিনেই সব আমি ভালো পেয়ে যাব তা আশা করে যাবে না, কিন্তু ওর উপরই আমাকে ভরসা করতে হবে। এবং আমি এই কথাটা মনে করে দিচ্ছি, ওইটা দেরি হলে কিন্তু এই পতিত অপশক্তি, দেশি বিদেশি অপশক্তি, তারা একটা সুযোগ নেবে, নির্বাচন এটা মনে যদি রাখতে বিলম্ব হবে। হয় তাহলে যেমন একদিকে তিনি বলছেন যে দেশি বিদেশি শক্তি অস্থির করার একটা ব্যাপার থাকে, পাশাপাশি যদি আপনি একটু বলেন যে এই যে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো কোনো সব বিষয়ে ঐকমত্য হবে এরকম না, যেগুলো হবে সেগুলো নিয়ে তারা কাজ করবে। মানে বণিকবার্তা সাক্ষাৎ করে এটা হ্যাঁ, বলেছেন, দেখলাম। সেটা যদি হয়, মানে রাজনৈতিক দলগুলো না চাইলে যদি সংস্কার হবে না, যদি ব্যাপারটা এরকম হয়, চাই তো আসলে সবাই, যে- চাই না এমন না না, কিন্তু কেউ। অনেক কিছু হইতে পারে যে তারা না চাইতেই পারেন, যদি এরকম হয় সেক্ষেত্রে কি আসলে যে বিপ্লবের যে চেতনা, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে কি সাংঘর্ষিক হয় কিনা? আমরা মনে করি যে এটা পুরোপুরি সাংঘর্ষিক। আমরা মনে করি যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এখনো পর্যন্ত আমরা আহ্বান জানিয়ে আসতেছি। আমরা বলতেছি যে এখনো আমাদের ফ্রেশ মেমোরি, আমাদের একদমই 3 মাস আগের সবকিছু আমাদের মনে আছে, আমাদের মনে থাকার কথা। এখনই হচ্ছে আমরা হচ্ছে রক্তের সাথে আমরা বেইমানি করতে পারি না, এবং হচ্ছে আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা যাতে সকল পক্ষ যারা একত্রে 15 বছরের 1.5 দশক ধরে ফাইট দিয়ে আমরা হচ্ছে এই দেশটাকে মুক্ত করছি ফ্যাসিস্টের কাছ থেকে, একজন ফ্যাসিস্ট না, পুরো সিস্টেমটার কাছ থেকে আমাদের মুক্ত করতে হবে। এই জন্য কোনো পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, প্রিন্স ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত, কোনো পক্ষকে সুযোগ দেওয়া যাবে না এবং একসাথে থাকতে হবে। এখন এখানে 3টা বিষয়, আমি লাস্ট এই বিষয়ে বলে যাই। এখানে 3টা আপত্তি আছে এই সংস্কার কমিশন, এই বিষয়ে, নির্বাচন কমিশনের বিষয়ে। সংস্কার কমিশনের প্রস্তাবনা ছাড়া এটা করা হয়েছে, তারা নিজেরা প্রেস কনফারেন্স করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বার হচ্ছে এটা 2022 সালের অসংস্কারকৃত একটা আইন দিয়ে এটা করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে এখানে নাম সমূহ অস্বচ্ছ ছিল। তাহলে 3টা আপত্তি একটা কমিশনের ব্যাপারে, একটা কমিশনারের নিয়োগের ব্যাপারে আসতেছে। আবার সংস্কার কমিশন নিজেও তো হচ্ছে, তাদেরকেও তো আসলে সেটা যে কাজটি তারা করতে চাচ্ছে সেটাই তো এখন বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগ্রস্ত করার একটা প্রক্রিয়া শুরু হবে বলে আমরা আশঙ্কা করছি। আমরা এই আশঙ্কা থেকে আসলে আমরা নানান কথা বলছি, এবং আমরা চাচ্ছি যে গণঅভ্যুত্থানের স্পিরিট যাতে নষ্ট না হয়। একদম শেষের দিকে চলে আসছি আমরা। কমিশন, সংস্কার কমিশনের কথা শোনার আগেই যদি সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে কমিশন তার কাজ করার ক্ষেত্রে সেটা আসলে বাধাগ্রস্ত হলো কিনা, বা কমিশন কি গঠন করে আসলে লাভ কি হলো? না, কমিশন কিন্তু নিজে এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য আমরা এখনো শুনিনি। এখন তাদের ভেতরে তাদের ভিতরে কি সমঝোতাটা ছিল, কতটুকু তারা করবেন, কিভাবে করবেন, কতদিন পরে করবেন, আগে সার্চ কমিটি হয়ে যাবে কিনা, কিছুই আমরা ট্রান্সপারেন্টভাবে দেখিনি। অতএব তারা যখন এই প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন উঠায়নি, আমার কোনো রাইট নেই তাদের হয়ে কোনো কথা বলার। যতদিন না পর্যন্ত তারা বলবে যে এই ব্যাপারে আমাদের আপত্তি ছিল, ততদিন পর্যন্ত আমি কেন কথা বলবো? তাদের কোনো বক্তব্য, তাদের কোনো বক্তব্য আমি শুনিনি এই ব্যাপারে, যে সার্চ কমিটি আমাদের না জিজ্ঞেস করেছো কেন, ইলেকশন কমিশনও যেটা হয়ে গেল সেটা আমরা তো সুপারিশমালার ভেতরে কাদের নিতে হবে আনিনি। অতএব এই প্রশ্নগুলি আমি তাদের পক্ষ হয়ে কোনো জবাব আমি দেব। আমরা শেষ করব। আচ্ছা, আমি এক কথাই বলি, আমি যদি একটু বলতেন। না, আমি কোনো সমস্যা দেখি না, এই কারণে বলি, ধরেন এবার হয়নি, সংস্কার কমিটি তার প্রস্তাব রাখুক, যে প্রস্তাবে ধরেন সার্চ কমিটি যেভাবে সংবিধানে আছে, প্রক্রিয়াটা সামনের বছর থেকে, মানে সামনের নির্বাচন থেকে অ্যাপ্লাইয়েবল। সংস্কার কমিটি এইভাবে করা উচিত, কমিশন এইভাবে করা উচিত, সেইটা এবার পারেনি, আগামীবার যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হলে সেই কাজ করতে পারি। সুতরাং সংস্কার কমিটি তার পর্যাপ্ত প্রস্তাব করার আমি কোনো অসুবিধা দেখি না, তাতে আপাতত কোনো ব্যত্যয় দেখি না, বরঞ্চ আরো দৃঢ়তার সাথে করতে হবে। এইবারে অন্ততপক্ষে আমি তো বললাম যে ওই যে নামগুলো ওপেনের ব্যাপারে কিন্তু আমরা কম বেশি এর আগে যারা কাজ করেছি, এই বদিউল আলম ভাই সহ সবাই কিন্তু ঐক্যমত্য ছিলাম যে নামগুলো আসলে মনির আপা যেটা বললেন, উন্মুক্ত করা হবে, বাছাইয়ের সুযোগ পাবো। আমি তো আশা করেছিলাম এবার এই কাজটুকু তারা করবে, এটা করার কিন্তু কোনো বাধা ছিল না, আইনি বাধা ছিল না, আমি আশাই করেছিলাম, সময়ও ছিল, যথেষ্ট সময় ছিল, এটা কোনো সমস্যাই ছিল না, কিন্তু এটা করে নাই। এখন করে নাই বলে আমরা বলছি আমরা যে কোনো সংকট নিজেরা তৈরি করতে চাই না,
কারণ কোনো অপশক্তি সুযোগ পাক সেটা আমরা চাই না। আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে এবং তাহলে সবাই এখন ঐক্যবদ্ধ ধারায় ঐক্যের গড়ে মানে তুলতে। একটা পয়েন্ট বলি, জি। এই যাদের কমিশনে নেওয়া হয়েছে কারো এগেনস্টে কিন্তু এ পর্যন্ত আমরা এমন কোনো শুনি নাই, যদি সুনির্দিষ্ট থাকে আমরা বলতে পারি, তাহলে নিশ্চয়ই তাকে সরানোর সুযোগ থাকবে, অসুবিধা কি? দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।